তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা শুরু করব ফল, যেহেতু আগের ক্লাস আমরা শেষ করেছিলাম সেই কারণে আজকে শুরু করব আমরা বীজ। তো বীজ কিভাবে গঠিত হয়, বীজ কত রকমের হয়, কিভাবে হচ্ছে বীজকে আমরা ভাগ করতে পারি সেগুলো জানবো। আমরা দেখেছিলাম বীজের মধ্যে কিন্তু আমাদের ভ্রূণ এবং হচ্ছে শস্য থাকে, তো সেগুলো অনুসারে হচ্ছে বীজ কত রকমের হয় সেগুলো আমরা আজকে ক্লাসে দেখবো। ঠিক আছে, তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা তোমরা ক্লাসগুলো করছো তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে প্রথম থেকে দেখো, কারণ হচ্ছে প্রথম থেকে দেখলে অনেক কনসেপ্ট আছে যেগুলো বা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার পরবর্তীকালে আমরা যখন করাবো এমসিকিউ, তখন কিন্তু তোমরা ভাববে যে হচ্ছে কই এটা তো হচ্ছে কখনো পাইনি ক্লাসে। তো সেই কারণে প্রত্যেকটা ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে অনেক ছোট ছোট ইনফরমেশন আছে যেগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে কম বেশি ডিসকাস করেছি। কোনো টপিক আছে যেগুলো বা কোনো পয়েন্ট আছে যেগুলো আমরা বারবার বলেছি, আবার কোনো পয়েন্ট আছে যেগুলো একটা ভিডিওতে বলেছি, বারবার হচ্ছে ওটা রিপিট করা হয়নি। ঠিক আছে, তো সেই কারণে প্রথম থেকে দেখলে আই হোপ পুরো একটা নলেজ থাকলে তারপরে এমসিকিউ গুলো করা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, তো চলো লেট না করে শুরু করা যাক। তো আজকে আমরা যে হেডিং দেবো সেটা হচ্ছে আমাদের বীজ। তো উপরে হচ্ছে আমরা হেডিং দেবো বীজ বা বীজের গঠন। ওকে, বীজের গঠন। তো দেখো বীজের গঠন, যেটাকে আমরা ডেভেলপমেন্ট অফ বীজও বলতে পারি, যেটাকে বীজের পরিস্ফুটনও বলা হয়, ডেভেলপমেন্ট অফ সিড। ঠিক আছে, বীজের হচ্ছে গঠন। তো এখানে দেখো আমাদের প্রথমে যেটা জানতে হবে বীজ কোথা থেকে গঠিত হয়। তো এখানে প্রথমে লিখে রাখো নিষেকের পর ডিম্বাণু থেকে বীজ গঠিত হয়। ডিম্বাণু থেকে বীজ গঠিত হয়। ওকে, এটা মনে রাখতে হবে। তো নিষেকের পর আমাদের ডিম্বাণু থেকে বীজ গঠিত হয়, ডিম্বাণু হচ্ছে নিষেক হওয়ার পর কি জাইগোট হয়ে যায় এবং সেখান থেকে আমাদের বীজ গঠিত হয়। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। দেন চলে আসি আমরা হচ্ছে এবার বীজের হচ্ছে প্রকারভেদ আছে। বীজ হচ্ছে এখানে প্রথমেই যেটা মনে রাখতে হবে, বীজ বলে আমরা হচ্ছে একটু হেডিং করে এটাকে হচ্ছে বীজকে নর্মালি আমরা দু রকম হচ্ছে ভাগে ভাগ। তো এখানে কিসের উপস্থিতিতে আমরা দুভাগে ভাগ করতে পারি, তো এটা লিখে রাখো শস্যের উপস্থিতিতে। ঠিক আছে, শস্যের উপস্থিতিতে শস্যের উপস্থিতিতে আমরা বীজকে দুটো ভাগে ভাগ করতে পারি। তো কি কি, একটাকে আমরা বলবো অশস্যল আর একটাকে বলবো শস্য, যেটাকে আমরা এন্ডোস্পার্মিক আর নন এন্ডোস্পার্মিক বলা হয়। তো এখানে প্রথম লেখা হচ্ছে শস্য, যাদের মধ্যে হচ্ছে শস্য হিসেবে মানে বীজের মধ্যে হচ্ছে পরিণত অবস্থায় শস্য প্রেজেন্ট থাকে তাদেরকে আমরা বলবো শস্যল বীজ। আর যেখানে হচ্ছে শস্য প্রেজেন্ট থাকে না, ঠিক আছে, বীজের মধ্যে হচ্ছে শস্য বেসিক্যালি প্রেজেন্ট থাকে না, তাদেরকে আমরা বলবো অশস্যল। ওকে, তো এখানে আমরা একটা হচ্ছে শস্যল বীজ আর একটা অশস্যল বীজ। আচ্ছা, শস্যল বীজ কোনগুলো, যেগুলোর মধ্যে শস্য বেসিক্যালি প্রেজেন্ট থাকে। এখানে কারণ কি, দেখো বীজপত্র যেটা আমরা এর পরেই দেখবো, বীজপত্রের মধ্যে অনেক সময় খাদ্য সঞ্চিত থাকে, যখন হচ্ছে আমাদের শস্য মানে তখন সেগুলো হচ্ছে অশস্যল হয় সাধারণত। আবার কিছু কিছু ক্ষেত্রে বীজপত্র থাকে না বা বীজপত্র থাকলেও সেটা একদম মানে বীজপত্রের মধ্যে খাদ্য না থাকার জন্য সেটা একটা পাতার মতো থাকে, কিন্তু সেক্ষেত্রে শস্য প্রেজেন্ট থাকে। এবার এই শস্যর মধ্যেই খাদ্যটা সঞ্চয় থাকার জন্য সেগুলোকে বলা হয় শস্যল। তো এখানে শস্যল বা আমরা আরেকটা নাম লিখে রাখো এখানে এন্ডোস্পার্মিক, বা দিয়ে লিখে রাখো এন্ডোস্পার্মিক। ঠিক আছে, শস্যল বা এন্ডোস্পার্মিক, অশস্যল বা নন এন্ডোস্পার্মিক, নন এন্ডোস্পার্মিক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শস্যল বা এন্ডোস্পার্মিক আর অশস্যল বা নন এন্ডোস্পার্মিক দু ধরনের হচ্ছে বীজ। তো এখানে বুঝতেই পারলে একটা হচ্ছে শস্য উপস্থিত থাকে আর একটা শস্য উপস্থিত থাকে না। নিচে চাইলে তোমরা বাংলাটা একটু লিখে রাখতে পারো, যাদের হচ্ছে মনে থাকবে তাদের ক্ষেত্রে না লিখলেও চলবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এক টাইপের হচ্ছে বীজ। আরেকটা আমরা দেখবো, তার আগে এটা তোমরা পজ করে লিখে নাও। ওকে, নাও এবার আমরা বললাম আরো এক প্রকারের আমরা বীজ দেখবো, এবং এটা হচ্ছে আমাদের বীজপত্রের উপস্থিতি অনুসারে। তো বীজের পাশে লিখে দেবে বীজপত্রের উপস্থিত অনুসারে, বীজপত্রের উপস্থিত অনুসারে বীজপত্রের উপস্থিত অনুসারে এটা আমাদের কত রকমের হয়, এটা আমাদের তিন রকম। আচ্ছা, এটা বীজপত্রের হবে। ঠিক আছে, বীজপত্র, তাহলে এটা হচ্ছে তিন রকমের হয়। কি কি, তো নর্মালি দুটো টাইপ তোমরা শুনেছো, তিনটেই শুনেছো, তবে এই মুহূর্তে তোমরা অনেকে আছো হয়তো গেস করতে পারছো না। আর যদি তিনটেই গেস করে থাকো তাহলে একটু পজ করে আমাকে কমেন্টে লিখে বলো। ওকে, আচ্ছা, তো প্রথম আমি লিখি, প্রথম কি আমাদের বলতে পারি, বীজপত্র অনুসারে একবীজপত্রী, যেটাকে মোনোকটও বলা হয়। ঠিক আছে, বা দিয়ে অল্টারনেট নামটা লিখে রাখো মোনোকট বা মোনোকোটাইলেডনও বলা হয়। ঠিক আছে, মোনোকট। দু নম্বর দ্বিবীজপত্রী বা ডাইকট বলা হয়, বা ডাইকট বা ডাইকোটাইলেডন। তো আমরা লিখে দিই ডাইকট। ঠিক আছে, ডাইকট বা ডাইকোটাইলেডন এটা। এবং লাস্ট যেটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে বহু বীজপত্রী, মানে একাধিক বীজপত্র থাকে। এবং এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা আমাকে গেস করে বলো দেখি, যে কাদের ক্ষেত্রে বহু বীজপত্রী দেখা যায় বা বহু বীজপত্র হচ্ছে প্রেজেন্ট থাকে। তো এটা হচ্ছে আমাকে বলো। আচ্ছা, এক বীজপত্রী উদাহরণের নিচে আমরা লিখে দিতে পারি হচ্ছে ধান, এগুলো আমরা ক্লাসে করিয়েছিলাম। এগুলো হচ্ছে 11-এ করানো হয়েছিল। ওকে, ধান, গম, তারপরে আমরা বলতে পারি তোমার ভুট্টা, এগুলো সবই হচ্ছে এক বীজপত্রী। তো ধান, গম দুটো এক্সাম্পল রাখি। দ্বিবীজপত্রীর মধ্যে আমরা কি নিতে পারি, ছোলা, মটর, এগুলো সব দ্বিবীজপত্রীর মধ্যে পড়ে। তাহলে এখানে লিখে ফেলো ছোলা,
মটর, আম, জাম সব। ওকে, যা যা আমরা ম্যাক্সিমাম দেখি যেগুলো মোটামুটি কাষ্ঠল বড় বড় গাছ হয় তার মধ্যে যে ফল হয় তারা সবাই সাধারণত দ্বিবীজপত্রী। ওকে, আচ্ছা এবার হচ্ছে বহু বীজপত্রী, যেটা তাদের হচ্ছে যেখানে বহু বীজপত্রী যারা পড়ে তারা বেসিক্যালি আমাদের প্রত্যেকেই জিমনোস্পার্ম বা হচ্ছে ব্যক্তবীজের মধ্যে পড়ে। ওকে, কারণ এগুলো বুঝতে পারছে এগুলো সব হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে, আর এটা হচ্ছে জিমনোস্পার্ম। তো এখানে ব্যক্তবীজী কারা, যেরকম আমরা বলছিলাম সাইকাস, পাইনাস, এগুলো আমাদের এর মধ্যে পড়ে। সাইকাস, তারপরে কমা দিয়ে লেখো পাইনাস, সাইকাস, পাইনাস, এগুলো আমাদের প্রত্যেকটাই আসে বহু বীজপত্রী, কারণ এদের মধ্যে একাধিক বীজপত্র প্রেজেন্ট থাকে এবং সেই কারণে এদের বহু বীজপত্রী বলা হয়। ওকে, তো আই হোপ পুরোটা বুঝতে পেরে গেছো। তো এইভাবে আমাদের হচ্ছে বীজের যে ভাগ সেটা করা হয়, দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা বীজপত্র অনুসারে আর একটা বীজের মধ্যে শস্যের উপস্থিতি অনুসারে হচ্ছে ভাগ করা হয়। তো এতটা তোমরা পজ করো, পুরোটা নোট ডাউন করো। আই হোপ পুরোটা ক্লিয়ার, তোমাদের কাছে কোনো রকম প্রবলেম নেই। এবং উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে, কারণ সব থেকে ভাইটাল এখানে তোমাদের উদাহরণ, কারণ এমসিকিউর জন্য এই বছরে বা হচ্ছে এখন যে কোয়েশ্চেন প্যাটার্নটা করছে পুরোটাই অনেকটা বলতে পারো নিট বেসড করছে। তবে নিটের ক্ষেত্রে সিলেবাসটা একটু বেশি থাকে, এখানে তোমাদের সিলেবাসটা একটু কম, কিন্তু নিট বেসড কোয়েশ্চেন হচ্ছে, তো সেই কারণে কোয়েশ্চেন গুলো কিন্তু নিটের প্যাটার্নে করছে এবং খুব ভালো একটা প্রিপারেশন। কারণ আগে যেহেতু শুধু রিটেন ফর্মে ছিল, যে কারণে তোমাদের এক্সামের পরে যে হচ্ছে মানে নিটের প্রিপারেশন নিতে গিয়ে বা ওই ধরনের কোয়েশ্চেন ফেস করতে গিয়ে একটু প্রবলেম হতো। বাট এখন যেহেতু প্যাটার্নটা অনেকটা এরকম করছে, তো সেই কারণে আই হোপ তোমাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।